হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 7-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা অধ্যায় 7-এর বিভিন্ন বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করছিলাম, যে রোগের রাসায়নিক সংকেত কিভাবে লিখে। ঠিক আছে, তো এতটুকু আমরা পড়ছিলাম। তো আজকে আমাদের পড়া শুরু হবে এখান থেকে। যে আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। যে নিষ্ক্রিয় গ্যাস কি জিনিস আর হচ্ছে স্থিতিশীলতা কি জিনিস। তোমরা ইতোমধ্যে জানো যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থিত? অবশ্যই 18 নম্বর গ্রুপে অবস্থিত। তুমি যদি পর্যায় সারণীর দিকে যান আপনারা, তাহলে দেখবেন যে 18 নম্বর গ্রুপে যারা আছে তারা সবাই কিন্তু কি, নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা কি থাকে, সব সময় পূর্ণ থাকে বা ফিল আপ থাকে। এরা সব সময় তোমার হচ্ছে কি, এরা কখনো ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না। তো এরা এজন্য তোমার কি এক জায়গায় স্থির অবস্থায় থাকে। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, কাজেই তার একটি মাত্র শক্তি স্তর, সেটা হচ্ছে 1s। আর সেটা পূর্ণ করতে মাত্র 2টা ইলেকট্রনের প্রয়োজন হয়, এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে রয়েছে সেই 2টা ইলেকট্রন, ওর আছেই 2টা ইলেকট্রন। ঠিক আছে। এখন অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দিয়ে এস পি অরবিটাল কি থাকে, পূর্ণ থাকে। নিচে কয়েকটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পূর্ণ করে ওরা দিয়ে দিছে। যেমন দেখেন, যে হিলিয়ামের হচ্ছে তার 2টা ইলেকট্রন আছে এবং 2টা ইলেকট্রনই এস অরবিটাল ফিল আপ করে ফেলছে, তার মানে কি ওরটা হচ্ছে ফিল আপ। তারপরে নিয়নের যদি আমরা দেখি, যে এখানে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 8টা আছে। এটারও 8টা আছে, এটারও 8টা আছে, এটারও 8টা আছে। আমরা যতগুলো নিষ্ক্রিয় গ্যাস দেখবো, হয় শুধুমাত্র হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে আমাদের 18 নম্বর গ্রুপে, তাদের সর্বশেষ কক্ষপথে সবসময় আপনি কয়টা পাবেন, 8টা করে ইলেকট্রন পাবেন। শুধুমাত্র হিলিয়ামের বেলায় পাবেন কয়টা, 2টা সর্বশেষ কক্ষপথে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এই যে হিলিয়াম হচ্ছে আপনার কি 2-এর নিয়ম মানে, আর হচ্ছে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এগুলো সবসময় অষ্টকের নিয়ম মানে। আমরা সামনে আলোচনা করব যে কাজে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা আছে, এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 8টা করে ইলেকট্রন থাকায় তাদের সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে আর ইলেকট্রনের দরকার নাই। কারণ কি, তা মানে অন্যান্য মৌল যেগুলো আছে আমরা দেখছি যে পর্যায় সারণীতে নিঃস্ব গ্যাস যারা আছে তারা তো 8টা ইলেকট্রন আগে থেকেই থাকে। কিন্তু অন্যান্য মৌল যারা আছে এরা হচ্ছে এদের প্রতি অনেকটা জেলাস, যে এরাও চায় হচ্ছে কি, যে 8টা ইলেকট্রন যাতে আমারও সর্বশেষ কক্ষপথে থাকে। এখন এই 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য ও কি করে, বিভিন্ন বন্ধন গঠন করে। যে তোমার আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এগুলো বন্ধন ইলেকট্রন দেওয়া নেওয়া বা ভাগাভাগি করার মাধ্যমে তারা হচ্ছে কি করে, এই সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ওরা যেমনি হোক নিয়ে আসে বিক্রিয়া করে। ঠিক আছে। তো কিন্তু নিশ্চয়ই গ্যাসে এরকম কোনো কিছু করতে হয় না, ইলেকট্রন দেওয়া লাগে না, নেওয়া লাগে না। কারণ কি, ও হচ্ছে প্রকৃতি প্রদত্ত আগে থেকেই ওর সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। এখন বাকিরা এদের মতো হতে চায়। ঠিক আছে। তাই এরা স্থিতিশীলতা অর্জন করে। আর সবসময় মনে রাখবেন যে যেসব মৌলের লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে সেসব মৌল কিন্তু সবসময় স্থিতিশীলতা অর্জন করে, মানে সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে থাকে। ঠিক আছে। তাহলে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে এরা সর্বাধিক কি হয়, স্থিতিশীল হয়। নিষ্ক্রিয় গ্যাস সমূহ অধিক স্থিতিশীল হওয়ার দরুন তারা অন্য মৌলকে কি করে না, ইলেকট্রন দেয়ও না, আবার ইলেকট্রন গ্রহণও করার কোনো দরকারই ওর পড়ে না, কারণ ওর তো আগে থেকে 8টা ইলেকট্রন আছে। এখন অন্যান্য যে পর্যায় সারণীর মৌলরা আছে তারা মারামারি করুক, তারা 8টা ইলেকট্রন যেমনি হোক নিয়ে আসুক, কিন্তু নিঃস্ব গ্যাসের যে মৌলগুলো আছে তাদের কিন্তু এসব কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না। তাই এরা রাসায়নিকভাবে কি, আসক্তিহীন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক আছে। এখন আসলে অষ্টকের নিয়ম কি জিনিস। যে আমরা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই প্রতিটা মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আমি একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা মৌলই কিন্তু চায় কি, সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন নিয়ে আসতে। তো তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করার প্রবণতা বা ইচ্ছা দেখায়। তো একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ মানে লাস্ট শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। তাই মৌল বা পরমাণু সমূহ যখন অণু গঠন করে, তখন তারা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে, অথবা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে যেমনি হোক 8টা ইলেকট্রন ওরা কি নিয়ে আসে, নিঃস্ব গ্যাসের মতো ইলেকট্রন ওরা অর্জন করে। ঠিক আছে। একেই বলে হচ্ছে অষ্টকের নিয়ম। মূলত মেইন কথা আমি যদি বলি, অষ্টকের নিয়ম কোন জিনিস, যে কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসতে পারে, সেটাই হচ্ছে তার অষ্টকের নিয়ম। ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, যে মিথেন CH4 এটাকে লেখা হয়, অণুতে কার্বন পরমাণু সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এই যে এই যৌগটার যদি তুমি বিন্যাস করো তাহলে দেখবা যে এখানে 8টা ইলেকট্রন আছে। তাহলে এই 8টা ইলেকট্রনের মধ্যে 4টা হচ্ছে কার্বনের, আর 4টা হচ্ছে কার, হাইড্রোজেনের। এখন এরা কি করছে, চারটা চারটা মিলে 8টা শেয়ার করছে আর কি, শেয়ার করে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে কি করছে,
অষ্টকের নিয়ম ফলো করছে। যেমন এখানে এই ছবিটা দেওয়া আছে, দেখো যে কার্বনের নর্মালি তোমার ইলেকট্রন বিন্যাস কত, কার্বন হচ্ছে 6, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার ইলেকট্রনও থাকে 6টা। এখন সে তোমার আমি যদি এটা ইলেকট্রন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 নাম্বার, তাহলে 1s2, 2s2, 2p, 2, তাহলে তার সর্বশেষ কক্ষপথী ইলেকট্রন কয়টা? এই যে এখানে আমরা দেখতেছি সর্বশেষ কক্ষপথী ইলেকট্রন হচ্ছে 4টা। এখন ওর আর যদি 4টা কারো কাছ থেকে নিতে পারে বা ছেড়ে দিতে পারে বা কোনো একটা নিয়ম করতে পারে, তাকে 8টা ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে তাইলে হচ্ছে সেই হিলিয়ামের মতো দুইয়ের নিয়ম ফলো করবে। কিন্তু 4টা ইলেকট্রন ছেড়ে দেওয়া কিন্তু খুব বড় একটা শক্তির বিষয়, এটা কিন্তু কোনো মৌল সহজে পারে না। এজন্য ও কি করে, যে ও আরেকটার সাথে শেয়ার করে। এখন ও কি করবে, আচ্ছা এখন হাইড্রোজেন 4টা হাইড্রোজেনকে সে আর ডাক দিবে, 4জন হাইড্রোজেনকে সে ডাক দিয়ে বলবে যে যে চলো, তোমার যে 4টা ইলেকট্রন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আছে, তাই না? তো আমার কাছে 4টা আছে, তোমার কাছে 4টা আছে, আসো আমরা একসাথে মিলে 8টা ইলেকট্রন একটা বন্ড তৈরি করি, যেটা হচ্ছে সমযোজী বন্ড। বন্ড তৈরি করার মাধ্যমে, মানে আমরা ভাগাভাগি করার মাধ্যমে আমরা সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন অর্জন করবো। যেমন দেখো এখানে এটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেনের, এখানে একটা একটা সবগুলো কিন্তু হাইড্রোজেনের। আর কার্বনের কয়টা ছিল লাস্টে? কার্বনের কিন্তু এই যে এটা কার্বনের, এটা কার্বনের, এটা কার্বনের, এটা কার্বনের। তো ওরা কি করছে, ওরা হচ্ছে ইলেকট্রন ভাগাভাগি, মানে ত্যাগও করে নাই গ্রহণও করে নাই, ওরা কি করছে, শেয়ার করার মাধ্যমে একজন আরেকজনের সাথে বন্ধন ক্রিয়েট করছে, এবং তারা সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন নিয়ে আসতে পারছে। তো এখন এই যে বন্ধনের কথা আমি বললাম, এই বন্ধন নিয়ে মূলত আলোচনা এখানে করা হবে, যে মৌলগুলো যে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথে 8টা নিয়ে আসার জন্য অনেক রকমের বন্ধন ক্রিয়েট করে। তো কয়েকটা বন্ধন সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো। যেমন দেখো, যে কোনো রাসায়নিক যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু, অণু বা আয়নের মধ্যে বন্ধনই হচ্ছে রাসায়নিক বন্ধন, শর্টকাটে যদি বলি। তো এই রাসায়নিক বন্ধন যৌগের পরমাণুগুলোকে একত্রিত করে ধরে রাখে। যেমন দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে অণু যখন গঠন করে তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কি হয়, অধাতুর ক্ষেত্রে অনুগঠন ওয়ার্ডটা আমরা ইউজ করি। ঠিক আছে, যেমন হাইড্রোজেন এটা কি নিজেরই নিজের, মানে এটা হচ্ছে অধাতু, অধাতু সবসময় গ্যাস আকারে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, আর ধাতু হচ্ছে আপনার কঠিন অবস্থায় থাকে। তো অর্থাৎ এখানে বন্ধন গঠনের জন্য দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে, এবং এই আকর্ষণ বলই হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন। অতএব অণু গঠনের জন্য পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। তো এই সংজ্ঞাটা একটু বেশি প্রেফারেবল, এই সংজ্ঞাটা আপনারা মনে রাখতে পারেন, যে রাসায়নিক বন্ধন কাকে বলে, যে অণু গঠনের সময় পরমাণু সমূহ তাদের নিজেদের মধ্যে একটা আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলতেছি। তো বন্ধন গঠনের কারণটা কি? আসলে বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলে প্রত্যেক মৌলই তার সর্বশেষ কক্ষপথে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এটাও তাদের ইচ্ছা, প্রত্যেকটা মৌলের ইচ্ছা আমার লাস্টের কক্ষপথে আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করব। তাই যখন একই মৌল বা ভিন্ন মৌলের দুইটা পরমাণু কাছাকাছি আসে, তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে, অথবা ত্যাগ করে, অথবা ভাগাভাগি করে। যেমন এটার ক্ষেত্রে আমরা দেখছি এরা কি করছে, ভাগাভাগি করছে। একটা হাইড্রোজেনের ছিল, একটা কার্বনের ছিল, তারা মিলে এখানে কি একসাথে একটা জোড়া গঠন করছে। এই জোড়ার মাধ্যমে তারা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন মানে অর্জন করছিল। তো এটার মাধ্যমে তারা কি করে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে, ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণের কারণে মূলত রাসায়নিক বন্ধনটা তৈরি হয়। তো রাসায়নিক বন্ধন কেন তৈরি হয় এটা আমরা বুঝতে পারলাম। এবার সব কয়েক রকমের বন্ধন আছে আমাদের। প্রথম বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন সবসময় মনে রাখবা যে একটা মৌল ধাতু হইতে হবে, আরেকটা অবশ্যই কি হইতে হবে, অধাতু হইতে হবে। ঠিক আছে, দুইটা আমাদের তো বন্ধন গঠনের জন্য দুইটা লাগবে, তাই না? দুইটা ভিন্ন লাগবে, অবশ্যই দুইটা ভিন্ন হইতে হবে। এবং আয়নিক বন্ধনের বেলায় একটা অবশ্যই ধাতু হইতে হবে, একটা অধাতু হইতে হবে। ঠিক আছে, এখন পর্যায় সারণী পড়ার সময় তোমরা দেখেছো ধাতুগুলোর আয়নিক শক্তির মান নর্মালি কি হয়, অনেক কম হয়। এটা আমরা আগের চ্যাপ্টার পড়ে আসছি। আপনারা যারা আগের চ্যাপ্টার দেখেন না, আপনারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট আগে সাজানো আছে, ওখানে দেখে নিতে পারেন। ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এটা একটু গুরুত্বপূর্ণ লাইন, যে এখানে কি বলছে, যে ধাতু যেগুলো আছে, ধাতু কিন্তু সবসময় ইলেকট্রন ত্যাগ করে। ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে সে পজিটিভ আয়ন হয়। মানে সোডিয়াম যখন তার সর্বশক্ত একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, আমরা গত চ্যাপ্টার দেখছিলাম, সে Na+ হয়ে যায় না? ধাতুর ক্ষেত্রে সবসময় তার আয়নটা, এই যে প্লাস মাইনাস আকারে যেটা আমরা লিখি, সেটাই কিন্তু একটা মোলের আয়ন বা চার্জ আকারে লিখা। তো এই আয়নটা সবসময় পজিটিভ।
তো এই জন্য বলতেছে ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে, এবং ত্যাগ করার মাধ্যমে সে কেমন চার্জ বিশিষ্ট হয়ে যায়, সবসময় পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে যায়, মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, যেটার নাম হচ্ছে ক্যাটায়ন আমরা বলি, ক্যাটায়নে পরিণত হতে পারে। আবার ঠিক তার উল্টাটা অধাতুর ক্ষেত্রে কি হয়, অধাতু সবসময় ইলেকট্রন আসক্তি তার সবসময় বেশি হয়, এবং তার সর্বস্ব কক্ষপথে সে কি করে, ইলেকট্রন আরেকজন থেকে গ্রহণ করে নেয়। গ্রহণ করার মাধ্যমে সে নেগেটিভ, যেমন ক্লোরিন যখন তার একটা ঘাটতি ছিল, সে একটা ইলেকট্রন সোডিয়াম থেকে, ধরো এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সে ধার করছে বা নিয়ে নিছে, তো নিয়ে নেওয়ার কারণে সে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। যার বেশি থাকে সে হচ্ছে পজিটিভ, যার কম থাকে সে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যে নিতে চায় সে সবসময় নেগেটিভ আয়ন, যে দিতে চায় সে হচ্ছে পজিটিভ আয়ন বা দিয়ে দেয়। ঠিক আছে, তো এই যে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে, যেটা নাম হচ্ছে অ্যানায়ন, আগেরটা ছিল ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে পজিটিভ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যানায়নে পরিণত হতে পারে। এভাবে সৃষ্ট হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়নের পরস্পরের মধ্যে এক ধরনের তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাদের নিজেদের ধরে রেখে বন্ধন তৈরি করতে পারে। তাদের যে মধ্যে একটা তড়িৎ মানে কি, ইলেকট্রিক্যাল একটা ফোর্স, ইলেকট্রিক্যাল তারা আকর্ষণ বল তারা ফিল করে, এবং যেটার কারণে তারা একটা বন্ধন তৈরি করে। এই বন্ধনটাকেই বলতেছে আয়নিক বন্ধন। ঠিক আছে, তাহলে এখানে উদাহরণ দেওয়ার জন্য, যেমন সোডিয়াম, আমি যেটা লিখলাম সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এর মধ্যে সৃষ্ট বন্ধনের ফলে কি হয়, সোডিয়াম ক্লোরাইডের কথা বলা যেতে পারে। যে সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করে, তখন তাদের আয়নটা একটা যৌগ হয়ে যায়, যে যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে খাবার লবণ। আমরা রেগুলার লাইফে যে লবণটা খাই, সেটা কিন্তু তার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন আসলে বিদ্যমান। তাহলে সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, মানে 8টা ইলেকট্রন অর্জন করে। কেমনে? আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন কয়টা থাকে টোটাল? সোডিয়ামের টোটাল কিন্তু 11টা থাকে। আপনারা যারা পর্যায় সারণী মুখস্থ করেন নাই, আপনাদের আমি বারবার বলবো যে মানে আপাতত এই ক্লাসের জন্য আপনারা 1 থেকে 30 পর্যন্ত অ্যাটলিস্ট পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর ভরগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। 50 পর্যন্ত পড়তে পারলে আরো ভালো। ঠিক আছে, তাহলে সোডিয়ামের হচ্ছে আপনার 11। তাহলে 11টা আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি দেখি। যে 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p, হাইস্ট কয়টা থাকতে পারে, 6টা থাকতে পারে। তাহলে কয়টা হয়েছে, 6, 7, 8, 9, 10, আরো একটা বাকি আছে। 1s2, 2s2, 2p6, 3s1। দেখেন তো 11টা হয়েছে কিনা, যে 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ। এখন তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। এই যে একটা ইলেকট্রন আছে, এটা সে ছেড়ে দিবে, কারণ ছেড়ে দিলেই তো সে এই যে সরস কক্ষপথে তার 8টা হচ্ছে, তাই না? এই যে সরস কক্ষপথে তার 8টা হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাচ্ছে সে। এই জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে। তো ত্যাগ করার ফলে সে কি আয়ন হয়ে যাবে, Na+ আয়ন, মানে ক্যাটায়নে হয়ে যাবে। এবং আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ওরও সেম 17 থাকে, ক্লোরিনে হচ্ছে 17টা ইলেকট্রন থাকে। তার আর একটা ইলেকট্রন যদি সে কারো কাছ থেকে পাইতে পারে, তাহলে সে 8টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে হইতে পারে। এই জন্য সে কি করে, সোডিয়াম থেকে ওই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, সেটা কে নেয়, সেটা হচ্ছে ক্লোরিন নিয়ে নেয়। ঠিক আছে, ক্লোরিন নিয়ে তার অষ্টক পূরণ করে। তাহলে এভাবে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। সুতরাং এভাবে তৈরিকৃত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক বা তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। আর এইভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনটার নামই হচ্ছে কি, আপনারা ইলেকট্রোস্ট্যাটিক না বলে তড়িৎ আকর্ষণ বলও বলতে পারেন। ঠিক আছে, তাহলে আর যে যৌগ যেই যৌগে এই ধরনের বন্ধন বন্ধন থাকে, বন্ধন বিদ্যমান থাকে, তাকে আমরা আয়নিক যৌগ বলি। যেই যৌগটা ক্রিয়েট হয় আমাদের, সেটা হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগের মধ্যে যে বন্ধনটা বিদ্যমান, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ঠিক আছে, এই যে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এটা হচ্ছে যৌগ, আর তাদের মধ্যে যে বন্ধনটা আছে ভিতরে, তাদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেটাকে কিন্তু আয়নিক বন্ধন বলে। ঠিক আছে, তাহলে এখানে উল্লেখ্য যে পর্যায় সারণীর 1 ও 2 নম্বর গ্রুপের ধাতব মৌলগুলো এবং 16 এবং 17 এর অধাতু মৌলগুলো সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে দেয়। যে আপনাদের একটু সোজা করে দিল, যে পর্যায় সারণীর 1 নম্বর আর 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, আর গ্রুপের 16 আর 17 নম্বরে যারা আছে, তারা মূলত নর্মালি আয়নিক বন্ধন তৈরি করে। এছাড়া বাইরের যে মৌলগুলো আছে, তারা কিন্তু নর্মালি আয়নিক বন্ধন গঠন করে না। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন তো শিখে ফেলছি, আয়নিক বন্ধন একটা ধাতু হইতে হবে। এখানে কিন্তু সোডিয়াম ধাতু ছিল, ক্লোরিন কিন্তু অধাতু ছিল। ঠিক আছে, আর সমযোজী বন্ধনের মধ্যে দুইটাই অধাতু হবে। সবসময় মনে রাখবেন যে অধাতুই হবে দুইটা এখানে, অধাতু অ্যান্ড অধাতু। আগেরটা একটা ধাতু ছিল, একটা অধাতু ছিল, কিন্তু সমযোজী বন্ধনের বেলায় দুইটাই অধাতু হইতে হবে। তাহলে আমরা জানি যে অধিক আয়নীকরণ শক্তি সম্পন্ন মৌলগুলো কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে না। আবার কম ইলেকট্রন আকর্ষণ সম্পন্ন মৌলগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। যেমন ক্লোরিন, এর সর্বোচ্চ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, ফলে ক্লোরিন তার শক্তি স্তর থেকে 7টা ইলেকট্রন সে কি করতে পারে না,
ত্যাগ, আমরা এই পৃষ্ঠাটা একটু পরে আসতেছি, ত্যাগ করতে চাইবে না, বরং এটা কি করবে, একটা বা দুইটা গ্রহণের প্রবণতা দেখাবে। তাহলে আমি যে বলছিলাম যে 7টা ইলেকট্রন সে চাইলে ত্যাগ করতে পারতো, কিন্তু কেন পারবে না? কারণ তার ইলেকট্রন আসক্তি তাকে হইতে দিবে না। ঠিক আছে, তার ইলেকট্রন আসক্তি খুব কম, এই জন্য সে ইলেকট্রন কি গ্রহণ করতে পারে না। আর ত্যাগ করতে পারে না কেন? অধিক আয়নীকরণ শক্তি যদি হয় সে ত্যাগ করতে পারে না। ঠিক আছে, এই জন্য অধিক হওয়ার কারণে সে ত্যাগ করতে পারে না, এই জন্য সে কি করতে চায়, সে একটু নিতে চাইবে। এখন নেওয়ার সময় সে কি করবে, দুইটা ইলেকট্রন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে, ধরো এখানে ক্লোরিন আসছে, আবার আরেকটা ক্লোরিনকে ডাক দিছে, দুইটা ক্লোরিন মিলে হয়ে যাবে কি ক্লোরিন, একটা অণু ক্লোরিন 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন প্রত্যেকটা ক্লোরিন পরমাণু সর্বশক্তি স্তর থেকে একটা করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয়ে উভয় পরমাণু ইলেকট্রন দুইটা কি করে নিবে, ভাগাভাগি করে নিবে, এতে ইলেকট্রন শেয়ারিং বলে। ঠিক আছে, ফলস্বরূপ দুইটা ক্লোরিন পরমাণুই তাদের সর্বশক্তি স্তরে 8টা করে ইলেকট্রন লাভ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যে কারণে দুইটা ক্লোরিনের পরমাণু একে অপর থেকে দূরে সরে যেতে পারে না, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয় এবং এরা একটা বন্ধনে আবদ্ধ হয়। এই ধরনের বন্ধনকে আমরা সবসময় সমযোজী বন্ধন বলি। সমযোজী বন্ধন দিয়ে যে যৌগটা তৈরি হয় সেটাকে আমরা বলি সমযোজী যৌগ। ঠিক আছে, যেমন এখানে দেখো বলা আছে যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, আবার এরও কয়টা, একটা ছিল। এই যে জোর মিলে তার সর্বশেষ কক্ষপথে কয়টা আছে এখন, সর্বশেষ কক্ষপথে গুণে দেখো তো, দুইটা, দুই চার, এই যে 4 5 6 7, 7টা ছিল, আর এখানে একটা, 8টা, যে 2 3 4 5 6 7, এই সমযোজী একক বন্ধন এখানে বলতেছে। যখন বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু প্রত্যেকটা থেকে একটি করে ইলেকট্রন বন্ধনে অংশ নিয়ে একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করে। এখানে কিন্তু একটা ভুল আছে, এখানে একটা ইলেকট্রন ওরা দিতে ভুলে গেছে। কারণ আপনার 17টা থাকে না, 17টা হচ্ছে কিভাবে লিখি আমরা, 2 8 10 হইলো, আর 7, লাস্টে কিন্তু 7টা থাকার কথা। তাহলে 2 2 4 5 6, আর এই যে লাস্টে কিন্তু হোয়াইট যেটা একটা, তাহলে এখানে আপনার একটু ঠিক করে নেবেন, এখানে একটা ইলেকট্রন কম ছিল। ঠিক আছে, ঠিক তেমনি ওরা কি করছে, এই যে এখানে মিলে সর্বসক্ষমতা কটা হয়ে গেছে, ওরও 8টা হয়ে গেছে এখন শেয়ার করার কারণে, এরও 8টা হয়ে গেছে। ঠিক আছে, যখন বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন বন্ধনে অংশ নিয়ে একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করে, ইলেকট্রন জোড় মানে কি, যখন শেয়ার করে তার একটা জোড়া, এই যে একসাথে দুইটা জোড়া, এদেরকে তুমি আলাদা করতে পারবে না। ঠিক আছে, তাহলে দুইটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় তৈরি করছে। এখন সমযোজী দ্বিবন্ধনও কিন্তু হয়। দ্বিবন্ধন মানে কি, এখানে তো একটা একটা শেয়ার করছে, এরকম হইতে পারে দুইটা দুইটা ইলেকট্রন শেয়ার করছে। যেমন এখানে দেখো, এখানে সর্বশেষ কক্ষপথে অক্সিজেন, অক্সিজেনের কয়টা আছে, অক্সিজেনের কিন্তু কয়টা থাকে, 2 আর 6, লাস্টে কিন্তু 6টা থাকে, যেমন 2টা 3টা 4টা 5টা 6টা। এখন ওর আর কয়টা লাগে, ওর আরো 2টা লাগে 8টা ইলেকট্রন বানানোর জন্য, আবার আরেকটা অক্সিজেনেরও 2টা লাগে। এখন এই কি করবে, এর দুইটা সাথে আরেকটা অক্সিজেনের 2টা এরা শেয়ার করবে, টোটাল কয়টা জোড় সৃষ্টি করছে, 2টা ইলেকট্রন জোড়া সৃষ্টি করছে, সৃষ্টি করে তারা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসছে। ঠিক আছে, সেম ভাবে ত্রিবন্ধনও কিন্তু হয়, সমযোজী ত্রিবন্ধনও কিন্তু হয়। তার মানে কি, 3টা ইলেকট্রন, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের কত, 7, তাহলে তার হচ্ছে লাস্টে আর কয়টা লাগে, 3টা লাগে, কোনোভাবে যেমনি হোক 3টা লাগে, তাই না? এখন 3টা লাগার জন্য সে কি করবে, লাস্টে তো তোমার কয়টা থাকবে, 5টা, তাহলে 2, আর এখানে সে কি করবে, এই যে প্রথম নাইট্রোজেনের এই 3টা আর দ্বিতীয় নাইট্রোজেনের ধরো এই 3টা, এই তিনটা তিনটা মিলে তারা হচ্ছে কি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন তারা নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন। যেমন এখানে বলা হচ্ছে পানি কিন্তু একটা সমযোজী যৌগ। ঠিক আছে, H2O, কারণ কি এখানে হাইড্রোজেন একটা অধাতু, অক্সিজেনও কিন্তু একটা অধাতু। ঠিক আছে, তাহলে আমরা এটা পরে শেষ করে দেখি কি বলছে, যে পানি একটা সমযোজী যৌগ, এখানে একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। যেমন দেখো, এই যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে একটা বন্ধন, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানির অণুর সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুইটা অক্সিজেনের দিকে সামান্য সরে যায়। আমরা কিন্তু গত চ্যাপ্টারে পড়ছিলাম না, যে তড়িৎ ঋণাত্মকতা, যে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। তো এখানে অক্সিজেন কি করে, অক্সিজেন হচ্ছে ওই যে দুটো ইলেকট্রন তারা শেয়ার করছে, তারা কিন্তু নিজের দিকে একটু টেনে নেয়, অক্সিজেনের ক্ষমতাটা একটু বেশি। টেনে নেওয়ার কারণে সে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ পার্থ, যেহেতু টেনে নিছে, ইলেকট্রন যেহেতু গ্রহণ করার মানে তার একটু নিয়ে নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করছে, সেজন্য সে কি হয়ে যায়, হাফ মানে আংশিক ঋণাত্মক হয়ে যায় সে। আর অন্যদিকে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন গুলো সরে যাওয়ার কারণে সেগুলা কি, যেহেতু হাইড্রোজেন থেকে দূরে সরে যায়, এই জন্য দূরে সরকার মানে কি, ত্যাগ করা, মানে ত্যাগ করার কাছাকাছি, এরকম, এই জন্য এটাকে বলা হয় আংশিক ধনাত্মক চার্জ পার্থ। এখন উল্লেখযোগ্য যে পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুইটা সমযোজী বন্ধন থাকে, মানে দ্বিবন্ধন আমরা যেটা দেখছিলাম, যে এই বন্ধনের জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন হয়। এই যে তারা কিন্তু, এই যে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে দ্বিবন্ধন। তাহলে এভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সমযোজী যৌগকে
পোলার সমযোজী যৌগ। সমযোজী যৌগের মধ্যে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে তোমার পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী কোনগুলো? যেগুলো হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত থাকবে, আর একটা হচ্ছে আংশিক ঋণাত্মক। এই যে দেখো, হাইড্রোজেন গুলো পজিটিভ মতো আচরণ করে, এটা হচ্ছে নেগেটিভ, হালকা নেগেটিভের মতো আচরণ করে। এই জন্য এটাকে বলা হয় পোলার সমযোজী যৌগ। সুতরাং পানি হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ আর পোলার দ্রাবক। এখন দ্রাবক কথাটার মানে কি? এটা নতুন আপনাদের টার্ম। দ্রাবক মানে হচ্ছে যেইখানে তোমার কোনো একটা বস্তু দ্রবীভূত হয়। যেমন পানিতে যখন আমরা লবণ বা চিনি গুলাই, তখন কি সেটা পানির সাথে মিশে যায় না? তাহলে এখানে পানি হচ্ছে তোমার দ্রাবক। তো যেই তরলে তোমার হচ্ছে অন্যান্য বস্তুগুলা দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায়, সেটাকে আমরা দ্রাবক বলি। এটা আপনারা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবেন। তো যেমন পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয়, পানিতে যখন আমি একটা আয়নিক যৌগ, ধরো পানি হচ্ছে H2O, আর তার মধ্যে আয়নিক যৌগ একটা নাম বলো, আমরা একটু আগে শিখছি, যেমন হচ্ছে লবণ। পানিতে আমরা লবণ গুলাবো। তো লবণ গুলানোর সময় কি হবে? তখন পানির অণুর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তের, পানির যৌগের ধনাত্মক প্রান্ত কি ছিল? হাইড্রোজেন ছিল না, H+। সে কাকে টানবে? সে হচ্ছে এটার মাইনাস, এটার মাইনাসকে ক্লোরিন, ক্লোরিনকে আকর্ষণ করবে। আবার এর পজিটিভটা এর নেগেটিভকে, সোডিয়ামটা আবার অক্সিজেনকে টানবে, আকর্ষণ করবে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভকে, নেগেটিভ পজিটিভকে। তো তখন ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে আকর্ষণ করে। অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত যে ছিল, যেটা ছিল তোমার অক্সিজেন, আয়নিক যৌগের ধনাত্মককে আকর্ষণ করে, যেমন হচ্ছে সোডিয়ামকে আকর্ষণ করে। যখন এই আকর্ষণ বলের মান আয়নিক যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয়, তখন ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা পরিবেষ্টিত হয়। মানে কি, পানি ওকে ঘিরে ফেলে, মানে পানিতে ঘুরায় ফেলে, গুলায় ফেলে আর কি। আর এভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। ওরা হচ্ছে যখন আকর্ষণ বলটা এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যাবে, তখন তারা একজন একজন থেকে ছুটে যায়। ছুটে যাওয়ার কারণে পানি ওদেরকে এসে ঘিরে ফেলে, মানে ওর পানির ভিতরে গুলে যায়। ঠিক আছে। এখন অন্যদিকে সমযোজী যৌগে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না, ফলে সমযোজী যৌগে নর্মালি কিন্তু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না নর্মাল ক্ষেত্রে। ফলে এসব যৌগ পানির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণেও কাজ করে না, তাই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না। এখন তুমি যদি পানির মধ্যে হাইড্রোজেন গ্যাসকে গুলাতে চাও, সে কিন্তু গুলবে না। বা অন্য কোনো গ্যাসকে, ক্লোরিন গ্যাস বা যে কোনো হোক না কেন, ও কিন্তু দ্রবীভূত হবে না। সমযোজী যৌগ সমযোজী যৌগে দ্রবীভূত হয় না। ঠিক আছে। আমরা এখানে কিন্তু একটা মিস দিছিলাম। এই যে এই ছবিটা, এই ছবিটা কিছুই না, এখানে শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরিন কিভাবে আয়নিক বন্ধন গঠন করছে আপনারা কিন্তু ছবি বাসায় প্র্যাকটিস করবেন। যে সোডিয়ামের ফার্স্টে কয়টা ছিল, এই যে লাস্টে একটা ইলেকট্রন বাকি ছিল, ও একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, আর এর একটা ইলেকট্রন ঘাটতি ছিল। ফার্স্টে দুটো আলাদা আলাদা ও রাখছে ছবি। তারপরে কি করছে, এই যে ওর এটা এটা ও কি করছে, ও ক্লোরিনকে দিয়ে দিছে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে তাদের মধ্যে একটা কি, এও অষ্টক পূরণ হয়ে গেছে, এ অষ্টক পূরণ হয়ে গেছে, এবং টোটাল যে যেটা, এটা একটা যৌগ গঠন করছে। এই যৌগটার নাম দিছে ওরা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের এই যে দেখতে অনেকটা এরকম চাকের মতো, চাই না? লবণ যখন হাতে একটু জুম করে দেখবেন যে একটু এরকম শেপের। ঠিক আছে, ষষ্ঠভুজের আকার বা কিউব আকারে থাকে, কিউবিক ফর্মে থাকে। তো আশা করি আজকে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমি সবসময় বলি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ক্লাস 9-এর জন্য আলাদা একটা গ্রুপ আমি ক্রিয়েট করে রাখছি। যে কোনো প্রবলেম হয় আপনি ওখানে মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি ওখানে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর আপনাদের যেহেতু সামনে খুব শীঘ্রই পরীক্ষা, আপনারা একটু বেশি বেশি পড়েন, এখন পড়াশোনায় মনোযোগ দেন। আশা কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।